আচ্ছা, আমাদের শুধুমাত্র একটা জিনিসই বাকি ছিল, সেটা হলো আহ, আমাদের টেস্টগুলা। আমি যদি লাস্ট দিনের পড়া তোমাদেরকে দেখাই, লাস্ট দিনে আমরা ফিজিক্যাল প্রপার্টিজ অফ সিমেন্ট পড়েছিলাম। আহ, এখানে এটা ছিল তোমাদের লেকচার নাম্বার 10। তো আমাদের আজকে কুইজটা হয়েছিল গত সপ্তাহে। তো কুইজ যেহেতু গত সপ্তাহে হয়েছিল, ওই লেকচারটা হওয়া উচিত ছিল লেকচার 10, ওইটা হওয়া উচিত ছিল ক্লাস নাম্বার 11। আর আজকেরটা হওয়া উচিত ছিল হচ্ছে ক্লাস নাম্বার 12। তো আমি অন্য সেকশনের সাথে মিল রাখার জন্য আজকেরটা 11ই রাখছি। তো তোমাদের পরবর্তী লেকচারটা 12 হবে না, মানে 13-এ চলে যাবে। তো তোমরা একটু স্লাইডটা মিলাই নিও জিনিসটা, অর্থাৎ তোমাদের কুইজটা একটা লেকচারে চলে যাবে আর কি। আজকে যাওয়া উচিত ছিল, আজকে লেকচারটা 12 হওয়া উচিত ছিল, কিন্তু 12 হলে অন্য সেকশনের সাথে মিলতেছে না। এই জন্য আজকে আমি 11টা 11ই রাখছি। এ আর সি আর বি তে ওদের সিলেবাস শেষ হয়ে গেছে, মানে সিমেন্ট চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। সিমেন্ট চ্যাপ্টারের যে সিলেবাস ওটা শেষ হয়ে গেছে। তো তোমাদের 12 নাম্বার যে লেকচারটা, অর্থাৎ কালকের লেকচারটা 13 হয়ে যাবে, কুইজে চলে যাবে 12 এর। আর কুইজে তোমরা যারা যারা প্রেজেন্ট ছিল ওই দিনের অ্যাটেন্ডেন্স পেয়ে যাবা। তো আজকের 11 নাম্বার লেকচারে দেখো আমরা শেষ করব। আজকে আমরা শুধুমাত্র টেস্ট নিয়ে কথা বলবো। তো সিমেন্টের যে টেস্ট তোমরা করছো, ল্যাবে কিছু কিছু টুকটাক তোমরা করছো। তো আমাদের এই সিমেন্টের টেস্ট হচ্ছে দুই রকম। একটা হচ্ছে ফিল্ড টেস্ট, একটা হচ্ছে ল্যাবরেটরি টেস্ট। তো ফিল্ড টেস্ট সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। তোমাদের C202 কোর্সেও পড়ানো হয় নাই, কারণ ওইটা ল্যাবরেটরি বেসড। তো দেখো কিছু ফিল্ড টেস্ট আছে সিমেন্টের। ফিল্ড টেস্ট গুলো একটু যদি দেখি। আচ্ছা, প্রথমেই বলে রাখছে যে ফিল্ড টেস্ট হচ্ছে একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, অর্থাৎ তুমি একটা প্রিলিমিনারি লেভেলে তোমার সিমেন্ট সম্পর্কে একটা আইডিয়া পাবা। কিন্তু দেখো, ইট ডাজেন্ট রিপ্লেস দ্য ইম্পর্টেন্স অফ ল্যাবরেটরি টেস্ট। একটা ল্যাবরেটরি টেস্ট থেকে তুমি যেরকম ডিটেইল ইনফরমেশন জানতে পারবা, সেটা প্রিলিমিনারি টেস্ট থেকে জানতে পারবা না, প্রিলিমিনারি এই ইনভেস্টিগেশন থেকে। অর্থাৎ সিমেন্ট সম্পর্কে ইনিশিয়ালি তুমি একটা আইডিয়া করতে পারবা, বাট সিমেন্টের সম্পর্কে ডিটেইল ধারণা যদি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই পার্টিকুলার ল্যাবরেটরি টেস্টগুলো করতে হবে। তো এখন এই প্রিলিমিনারি যে ফিল্ড টেস্টগুলো আছে সেগুলো কি কি? এখানে আসলে মূলত একটা সিমেন্ট তুমি দেখবা, দেখে একটা আইডিয়া করবা যে সিমেন্টটা ভালো নাকি খারাপ। এর বেশি কোনো কমেন্ট তুমি এই ফিল্ড টেস্ট থেকে বলতে পারবা না। যেমন ল্যাবরেটরি টেস্টে তোমরা কনসিস্টেন্সি টেস্ট করেছো সিমেন্টের, ওখানে তুমি কিন্তু একটা ডিটেল ধারণা পাইছো যে সিমেন্টটা কতটুকু পার্সেন্ট পানি দিলে একটা স্ট্যান্ডার্ড ওয়েটনেস কন্ডিশনে যেতে পারে। আর প্রিলিমিনারি টেস্ট দেখে তুমি জাস্ট বলে দিবা যে এটা ভালো নাকি খারাপ, এর বেশি কিছু বলতে পারবা না। এটার কনসিস্টেন্সি কত, এটার স্ট্রেংথ কত, এটার সেটিং কিরকম, সেটিং টাইম কিরকম, এগুলো তুমি কিছুই বলতে পারবা না। তার মানে প্রিলিমিনারি লেভেলের আইডিয়া ছাড়া তুমি আর কিছুই পাবা না আসলে। তো এখন ফিল্ড টেস্ট গুলো একটু দেখো। এক নাম্বার হচ্ছে ভিজুয়াল অবজারভেশন, অর্থাৎ তুমি সিমেন্টকে দেখবা, দেখে একটা ডিসিশন নিবা। যেমন একটু যদি খেয়াল করো, আফটার ওপেনিং দ্য ব্যাগস there should be no visible lumps and the color should be greenish gray. সিমেন্টের ব্যাগটা খোলার পরে তুমি যদি সিমেন্টের ব্যাগে কোনো ধরনের কোনো লাম্পস দেখতে না পাও, লাম্পস মানে হচ্ছে দলা দলা আর কি, কোনো যদি দলা দলা পিণ্ড দেখতে না পারো, এবং তোমার সিমেন্টের কালারটা যদি গ্রিনিশ গ্রে হয়, তাহলে বুঝবা যে তোমার সিমেন্টটা ভালো। এখন মানে বলতে পারবা যে মানে এই কমেন্টটা কিভাবে করলাম? দেয়ার শুড বি নো ভিজিবল লাম্পস। এই লাম্পস না থাকলে তুমি কিভাবে বুঝবা তোমার সিমেন্ট ভালো? আর এই কালারটা গ্রিনিশ গ্রে, এটা হলে তুমি কিভাবে বুঝবা তোমার সিমেন্টটা ভালো? স্যার এখানে যেহেতু সিমেন্ট গুলো স্যার পাউডারের মতন হুম হচ্ছে মিহি হইতে হয়, ফাইননেস হুম বেশি থাকতে হয়, তো এই জন্য কোনো লাম্পস থাকা যাবে না, যেহেতু আমরা গ্রাইন্ডারের ভিতর দিয়ে অলরেডি হুম গুঁড়া গুঁড়া করে নিয়ে আসছি। হুম আর হচ্ছে আয়রন অক্সাইড যেটা ইউজ করছি হুম। সেটার জন্য স্যার গ্রিনিশ গ্রে হওয়ার কথা। তো আচ্ছা যদি ঠিক মতন ইউজ না করা হয়ে থাকে তাহলে হুম। এই কালারটা আসবে না আর কি। আচ্ছা, তোমারটা মানে 40% কারেক্ট গেছে, 60% মানে মেইন জিনিসটাই বাদ চলে স্যার গেছে, সেটা ক্লিনকার হলো। তো ভালো নাকি? ভালো বলো না বলো। স্যার, ক্লিনকারটা তো স্যার মানে কাজে আসে না, এটা ক্লিনকারের জন্যই তো সমস্যা স্যার। তো না, এটা তোমাদের আচ্ছা আমি একটু বলি। এর আগে যে অ্যান্সার করলা, তোমারটার পার্সপেক্টিভে বলি। ধরো
তোমার সিমেন্টটা পারফেক্টলি ফাইননেস আছে, মানে মিহি অবস্থায় আছে, তোমার সিমেন্টে প্রপার অ্যামাউন্টে যতটুকু আয়রন অক্সাইড থাকা উচিত ততটুকুই আছে, তারপরও এই লাম্পস আর এই গ্রিনিশ গ্রে কালার দেখা যেতে পারে। তাইলে কিভাবে বুঝবা সিমেন্টটা খারাপ? মানে ব্যাপারটা বুঝছো কিনা, যে সবকিছু প্রপার অ্যামাউন্টেই আছে, ফাইননেসও ঠিক আছে, কম্পোজিশন গুলো ঠিক আছে, তারপরে এই যে অবস্থা যদি তুমি খুলে পেতে পারো, ঠিক আছে, এটা জাস্ট অ্যামাউন্ট কম দিছো দেখে না, এটা তোমার সবকিছু ঠিকঠাক থাকার পরও হতে পারে। আমি বলেই দিই, দেখো তোমার সিমেন্টটা পুরাটাই একদম আইডিয়াল কন্ডিশনে বানানো, মানে সবকিছু ঠিকঠাক মতো আছে, তারপরও তুমি যদি ব্যাগ খুলে এই এই অবস্থাটা দেখো, এই অবস্থাটা দেখার কারণ হচ্ছে তোমার সিমেন্টের মধ্যে কোনোভাবে সামহাউ সিমেন্ট প্যাকেটের ভিতরে বাতাস ঢুকছে, বা কোনোভাবে কোনো ময়েশ্চারের প্রেজেন্সে তোমার এখানে কিছু পরিমাণ প্রিহাইড্রেশন হয়েছে অথবা কার্বনেশন হয়েছে। এই প্রিহাইড্রেশন এবং কার্বনেশন হওয়ার কারণে তোমার সিমেন্টে কিছুটা পরিমাণ রিয়াকশন করে তারা এরকম দলা পাকায় গেছে আগেই। আর এই কালারটা যদি গ্রিনিশ গ্রে না হয়, যদি একটু ডার্ক হয় এটার থেকে, এটার অর্থ বোঝাচ্ছে যে এখানে প্রিহাইড্রেশন হয়ে গেছে। এই জিনিসটা ইন্ডিকেট করে হচ্ছে এইটা আর কি। যদি লাম্পস থাকে তাহলে বুঝবা যে ময়েশ্চারের প্রেজেন্সে কিছু অ্যামাউন্টে প্রিহাইড্রেশন হয়ে গেছে, আর প্রিহাইড্রেশন হয়ে যাওয়াটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ যদি প্যাকেট অবস্থাতেই প্রিহাইড্রেশন হয়ে যায়। এটা জাস্ট একটা তুমি ইনিশিয়াল লেভেল একটা আইডিয়া পেলা, ভিজুয়ালি দেখে এই দুইটা জিনিসকে দেখে তুমি একটা কমেন্ট করতে পারো যে তোমার সিমেন্টে কোনো ধরনের প্রিহাইড্রেশন হয় নাই, তোমার তোমার সিমেন্টটা ভালো। জাস্ট এর বেশি তুমি আর কোনো কথা বলতে পারবা না। যেমন ডিটেইল তুমি বললা যে আয়রন অক্সাইড নাই, এরকম কোনো কমেন্ট করা যাবে না। আয়রন অক্সাইড প্রপার অ্যামাউন্টে আছে কি নাই সেটার জন্য তোমাকে ল্যাবরেটরিতে কেমিক্যাল কম্পোজিশন টেস্ট করতে হবে, ওইগুলা বের করতে হবে, ঠিক আছে? তো জাস্ট তুমি এরকম একটা কমেন্ট করে দিতে পারো। এই জন্য দেখবা যে সিমেন্টের ব্যাগ সবসময় মানে সিমেন্টকে এনে সাথে সাথে ইউজ করে ফেলাটাই উত্তম। সিমেন্টকে যদি তুমি সিমেন্টের মুখ যত ভালো করে আটকাও না কেন, তুমি যে পরিমাণ রশি দিয়ে আটকাও না কেন, এখানে আসলে কোনোভাবে এয়ার ঢুকে গেলে অথবা মানে সামান্য পরিমাণ যদি ময়েশ্চারের প্রেজেন্স পায়, সে অলরেডি তোমার মানে রিয়াকশন শুরু করে দেয়, এবং সিমেন্ট আর ইফেক্টিভলি তুমি পরবর্তীতে ব্যবহার করতে পারবা না যদি এই ঘটনাটা ঘটে যায়। কারণ কিছু পরিমাণ সিমেন্ট যদি হাইড্রেশন কমপ্লিট করে, তাহলে তুমি যখন তোমার কনক্রিট বানানোর সময় ওয়াটার ইউজ করবা, ওই সিমেন্টটুকু পুরা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য প্রেফারেবল হচ্ছে সিমেন্টকে দেখবা কখনোই এনে অনেকদিন রেখে দেয় না, অথবা সিমেন্ট প্যাকেট এনে সাথে সাথে ইউজ করে ফেলে। আর তুমি যদি এটাকে আটকে রাখো, ভালো মতো আটকে রাখতে হবে, এটাকে তুমি কোনোভাবেই এয়ার এটার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। এটা হচ্ছে ভিজুয়াল অবজারভেশন। এরপর হচ্ছে ফিল্ড টেস্ট। ফিল্ড টেস্টটা হচ্ছে তুমি জাস্ট মানে সিমেন্টটা হাতে নিয়ে অনুভব করবা। যেমন এখানে একটু দেখো, ইন দিস টেস্ট দ্য হ্যান্ড ইজ প্লাঞ্জড ইনটু এ ব্যাগ অফ সিমেন্ট। অর্থাৎ এক ব্যাগ সিমেন্টের ভিতরে তুমি তোমার হাতটাকে ইনসার্ট করবা। এখন হাতটাকে ইনসার্ট করার পরে তুমি ঠান্ডা অনুভব করবা, ঠিক আছে? ইট শুড ফিল কুল নট ওয়ার্ম। যদি ঠান্ডা অনুভব করো তাহলে বুঝবা তোমার সিমেন্টটা ভালো, যদি গরম অনুভব করো তাহলে বুঝবা তোমার সিমেন্টটা খারাপ। এখন এই যে গরম অনুভব করলে তোমার সিমেন্টটা খারাপ হবে, এটা তুমি কিভাবে বুঝলা? স্যার কোনো কারণে হয়তো পানির উপস্থিতি গেছে, যে কারণে হচ্ছে এক্সোথার্মাল রিয়াকশন হয়ে অরম হয়ে আছে। এক্স্যাক্টলি ওই ঘটনাটাই, এবং এটা কিন্তু প্রথম দিকের ঘটনা। মানে তুমি কোনোভাবে পানি আসলে সেখানে কিন্তু সাথে সাথে হিট জেনারেশন হয়, তো এখানে কিছু পরিমাণ হিট আসবে, তার মানে হচ্ছে তোমার এই ইন্ডিকেশনটা কিন্তু খারাপ, যে অলরেডি তোমার এখানে হাইড্রেশন কিছুটা শুরু হয়েছে, সেইটার থেকে ওয়ার্মটা আসতেছে। আর যদি ঠান্ডা অনুভব করো তাহলে বুঝবা যে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আচ্ছা, এটা গেল একটা ফিল্ড টেস্ট। আর একটা ফিল্ড টেস্ট হচ্ছে দ্য সিমেন্ট ইজ দেন রাবড বিটুইন থাম অ্যান্ড ফোর ফিঙ্গার। আচ্ছা, এখানে কমা হবে। তুমি তোমার থাম আর ফোর ফিঙ্গারের মাঝখানে তোমার সিমেন্টটাকে নিবা, খুবই মানে অল্প পরিমাণে সিমেন্ট নিয়ে জাস্ট এই থাম আর ফোর ফিঙ্গারের মাঝখানে সিমেন্টটাকে তুমি নাড়াচাড়া করবা। কথাটা বুঝো, থাম আর ফোর ফিঙ্গার এটার মাঝখানে সিমেন্টকে নিয়ে তুমি নাড়াচাড়া করবা। আচ্ছা, ইফ ইট ডাজন্ট হ্যাভ এ লাম্পি অর গ্রিটি ফিলিং
বাট ইট গিভস স্মুথ ফিলিং, দ্য সিমেন্ট ইজ গুড। এই যে থাম আর ফোর ফিঙ্গারের মধ্যে সিমেন্টকে নিয়ে নাড়াচাড়া করতেছো, তুমি যদি এখানে দানা দানা অনুভব করো, লাম্পি ওর গ্রিটি অনুভব করো আর কি, তাহলে তোমার সিমেন্টটা ভালো না। আর অন্যদিকে তুমি যদি একেবারে পাউডারের মতো স্মুথ ফিল করো, তাহলে বুঝবো সিমেন্টটা ভালো। এটা দেখো বুঝছো কিনা, তোমার থাম আর ফোর ফিঙ্গারের মাঝখানে সিমেন্টকে নিয়ে নাড়ানো, স্মুথ অনুভব করলে সিমেন্টটা ভালো, আর স্মুথ না অনুভব করে লাম্পি বা গ্রিটি অনুভব যদি করো, অর্থাৎ মানে দানা দানা অনুভব করো বা একটু দলা দলা অনুভব করো, তাহলে সিমেন্টটা খারাপ। একইভাবে আগের কনসেপ্ট আর কি, তোমার সিমেন্ট যত স্মুথ তত হচ্ছে বেটার, তত তার ফাইননেস বেশি থাকবে। আর গ্রিটি বা লাম্পি মানে ওখানে কোনোভাবে হয়তো এয়ার বা কার্বনেশনের উপস্থিতিতে তোমার জিনিসটা হাইড্রেশন হওয়ার চেষ্টা করতেছে অথবা হয়ে গেছে। এই ছিল হচ্ছে ফিল্ড টেস্ট। তো এই টেস্ট দুটো থেকে কিন্তু তুমি কিছুই আইডিয়া করতে পারতেছো না, জাস্ট একটা কমেন্ট করতে পারতেছো তোমার সিমেন্টটা ভালো নাকি খারাপ। এই জন্যই কিন্তু বলা হচ্ছে এটা হচ্ছে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। এছাড়া দেখো আরেকটা টেস্ট আছে, থ্রো হ্যান্ডফুল অফ সিমেন্ট অন ওয়াটার। এক মুঠা সিমেন্ট নিবা, নিয়ে সিমেন্টটাকে একটা ওয়াটারের মধ্যে ফেলাই দিবা। লাইক তুমি একটা বালতি নিলা, ওই বালতির মধ্যে তুমি ফেলাই দিলা। আচ্ছা, তোমার সিমেন্টটা ইনিশিয়ালি কিছুক্ষণ ফ্লোট করবে, ভেসে থাকবে, তারপরে ডুবে যাবে। আর যদি এই ঘটনাটা ঘটে, ইনিশিয়ালি তোমার ভেসে থেকে পরে ডুবে যায়, তাহলে তোমার সিমেন্টটা ভালো। আর যদি তোমার সিমেন্টটা ফালানোর সাথে সাথেই ডুবে যায়, তাহলে বুঝতে হবে তোমার সিমেন্টটা খারাপ। এই কমেন্টটাও করতেছি ওই সেন্সে যে তোমার একেবারে যদি সিমেন্ট ভেসে থাকে প্রথম দিকে, তার মানে বুঝতে হবে তোমার সিমেন্টটা কোনো ধরনের পানির উপস্থিতি পায় নাই বা কোনো ধরনের রিয়াকশন সেখানে শুরু হয় না, সে হালকা অবস্থায় আছে। কিন্তু সে যদি সাথে সাথে ডুবে যেত, তাহলে বুঝতে হবে যে তোমার অলরেডি রিয়াকশন কিছুটা হয়ে গেছে, তোমার সিমেন্ট পার্টিকেল ভারী হয়ে গেছে, যার কারণে পানিতে ডুবে গেছে। আচ্ছা, কেউ কিছু বলবা? কারো মাইক অন থাকলে একটু মিউট করো, একজনের মাইক মনে হয় অন আছে, কিছুটা আওয়াজ শোনা যাচ্ছে। যেমন মিস্টার মেহেদি হাসান, তোমার মাইকটা অন আছে, একটু খেয়াল রাখবা, কারো মাইক অন অন হলে নিজেরাই মিউট করে দিবা। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। স্যার এখানে যে ভিজুয়াল অবজারভেশনের হ্যাঁ, সময় যদি ওই দলা পেকে যায় বা হ্যাঁ, গ্রিনিশ গ্রে না থাকে, হ্যাঁ। তখন কি স্যার ফুল ব্যাগ অফ সিমেন্ট পুরোটাই কি ওয়েস্ট হয়ে যাবে, এটা হচ্ছে আর তোমার কোনো ইউজ করা যাবে না? তোমার পার্সোনাল একটা ব্যাপার যে এই সিমেন্টটাকে আর পরবর্তীতে ব্যবহার করা যাবে কিনা। এটার জন্য দরকার হলে তুমি স্ট্রেংথের টেস্টটা করে দেখতে পারো। অল্প একটু স্যাম্পল নিয়ে স্ট্রেংথ টেস্ট করে যদি দেখো, ফর্সে তুমি স্ট্রেংথ জানো যে এটার মোটামুটি 3000 পিএসআই আসবে, কিন্তু ধরো 28 দিন পরে অথবা তুমি ইনিশিয়ালি 7 দিনের যে স্ট্রেংথটা, সেটা ধরো তোমার মন মতো হলো না তোমার স্ট্রাকচারের কন্ডিশন অনুযায়ী, যদি মন মতো না হয় তাহলে এটা বাদ দিতে হবে। যেমন আমরা অনেক সময় ফ্যাক্টর অফ সেফটি হিসেবে অনেক ইউজ করে থাকি, তোমার স্ট্রেংথ বা ডিজাইন করার সময় অনেক বাড়ায় ধরা হয় সবকিছু। তোমার যদি অল্প ভ্যারি করে স্ট্রেংথ, তাহলে আসলে এটা সমস্যা নাই। কিন্তু এই সিমেন্ট যদি তোমার অতিরিক্ত লেভেলের যদি কম দেখায়, তখন কিন্তু জিনিসটাকে বাদ দেওয়া ছাড়া উপায় নেই। এবং কনস্ট্রাকশনে দেখবা সাথে সাথে ইউজ করে ফেলে। মানে সিমেন্টের ব্যাগকে যদি তুমি একবার খুলো, যেমন তোমরা থিসিস যখন করবা তখন দেখবা যে তুমি এক ব্যাগ বা দুই ব্যাগ সিমেন্ট কিনে আনছো, তো তোমাকে অনেক দিনের পর দিন ইউজ করতে হচ্ছে। এই জিনিসটা যখন তুমি অনেক দিন পর খুলবা, তখন তুমি সিমেন্টের এই অবস্থাটা দেখতে পারবা। এটাই হচ্ছে স্বাভাবিক। একটা ফ্রেশ ব্যাগ সিমেন্টের সাথে এটার হচ্ছে পার্থক্য। তো কনস্ট্রাকশনে সাধারণত এনে সাথে সাথে পুরাটা ইউজ করে ফেলা হয়, তো এই ঘটনা আসলে ঘটার চান্সও নাই। মানে তুমি প্যাকেটটা এনে খুললেই হচ্ছে সমস্যা, খুললে ওটাকে প্রপারলি ভালো মতো আটকায় রাখতে হবে। তুমি যতভাবে আটকাও না কেন, মাঝে মাঝে দেখা যায় এই ঘটনাটা ঘটে যায়। তো এটা নর্মাল কোনো অবস্থা না আর কি। শিঙ্কেজ টেস্ট, এইটার ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে, দেখো দ্য টেস্ট রিকোয়ার্স মেকিং এ থিক পেস্ট অফ সিমেন্ট, থিক পেস্ট অফ সিমেন্ট উইথ ওয়াটার অন এ পিস অফ থিক গ্লাস। এরকম একটা গ্লাস প্লেট থাকে, এরকম একটা গ্লাস প্লেট থাকে চারকোনা। এটার উপরে তুমি তোমার সিমেন্ট স্যাম্পল নিয়ে সিমেন্ট স্যাম্পলে একটা পেস্ট বানাবা পানি অ্যাড করে। এরপরে তুমি এই গ্লাস প্লেটের উপর দিয়ে তোমার সিমেন্ট পেস্টটাকে জেলি যেভাবে লাগায় আর কি, ওইভাবে উপর দিয়ে লাগাই দিবা। সিমেন্ট পেস্ট দিয়ে তুমি কাঁচ প্লেটের উপরে এটাকে এভাবে লাগাই দিলা। এখন 24 ঘন্টা পানিতে ডুবাই রাখতে হবে জিনিসটাকে, এই গ্লাস প্লেটটা সহ
তোমার সিমেন্ট যে পেস্টটা তৈরি হয়েছে আর কি উপরে, এটাকে পানির মধ্যে ডুবাই রাখতে হবে। 24 ঘন্টা পরে এসে তুমি যদি সারফেসে কোনো ধরনের কোনো ক্র্যাক দেখতে না পারো তাহলে বুঝবা তোমার সিমেন্টটা ভালো, আর যদি ক্র্যাক দেখতে পারো তাহলে বুঝতে হবে তোমার সিমেন্টটা খারাপ। এটা হচ্ছে শ্রিঙ্কেজ টেস্ট। আগের তিনটা তুমি একদম ইনিশিয়ালি ধারণা পেয়ে যাবা, কিন্তু এটা তোমার 24 ঘন্টা ওয়েট করতে হবে। শ্রিঙ্কেজ টেস্ট হচ্ছে এটা। তো এই চারটা টেস্ট থেকে কিন্তু ডিটেইল কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না, জাস্ট তুমি একটা কথাই বলতে পারতেছো যে এটা ভালো নাকি খারাপ, অর্থাৎ এটা হাইড্রেশন হয়েছে নাকি হয় নাই, বা কতটুকু সিমেন্ট হাইড্রেশন হয়েছে সেটাও কিন্তু তুমি বলতে পারতেছো না। তার মানে এটা হচ্ছে প্রিলিমিনারি লেভেলের আইডিয়া ছাড়া তুমি আর কোনো আইডিয়া, ডিটেইল আইডিয়া পাবা না। তার মানে এই টেস্টগুলো কখনোই ল্যাবরেটরি টেস্টকে রিপ্লেস করতে পারে না। অবশ্যই তোমার ডিটেইল আইডিয়ার জন্য তোমাকে ল্যাবরেটরি বেসড টেস্ট করতে হবে। এখন আমরা ল্যাবরেটরি টেস্ট করব। এখন ল্যাবরেটরি টেস্ট তো বলতে পারো যে আমরা তো অলরেডি করে ফেলছি 202 ল্যাবে। হ্যাঁ, আমরা অনেকগুলো টেস্ট করে ফেলছি 202 ল্যাবে। যেমন তোমাদের এক্সপেরিমেন্ট 1 ছিল নরমাল কনসিস্টেন্সি, 2 নম্বর এক্সপেরিমেন্ট ছিল সেটিং টাইম, 3 নম্বর ছিল সিমেন্ট মর্টারের স্ট্রেংথ টেস্ট, আর তারপরে মিডের পরে অনেকগুলো আছে। মিডের পরে অবশ্য তোমাদের সিমেন্টের টেস্ট নাই, কনক্রিটের টেস্ট আসবে। তো সিমেন্টের যে গুরুত্বপূর্ণ ল্যাবরেটরি টেস্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা ল্যাবে করে ফেলেছি। এছাড়াও সিমেন্টের আরো কিছু টেস্ট আছে যেটা তোমাদের ল্যাবে পড়ানো হয় নাই। তো আমি যেগুলো ল্যাবে পড়ানো হয় নাই কিন্তু গুরুত্বপূর্ণ সিমেন্টের টেস্ট, সেগুলো নিয়ে এই ক্লাসে কথা বলবো। যেমন আমি একটু দেখি যে কি কি টেস্ট সিমেন্টের আছে। যেমন সিমেন্টের ফাইননেস টেস্ট, এটা কি তোমরা ল্যাবে পড়ছো? সিমেন্টের ফাইননেস টেস্ট ল্যাবে পড়ছো কিনা? স্যার ল্যাবে এটা পড়ো নাই, তার মানে এটা আমি আজকে পড়াবো তোমাদেরকে। তারপরে বলো সাউন্ডনেস টেস্ট, এটা তোমরা পড়ছো ল্যাবে? জি স্যার। সাউন্ডনেস টেস্ট ল্যাবে পড়ছো? আয় স্যার। হ্যাঁ, ভালো মতো বলো। না স্যার, সাউন্ডনেস না স্যার। নেই। সাউন্ডনেস টেস্ট পড়ো নাই, তার মানে সাউন্ডনেস টেস্ট কিন্তু আমি এখানে ভালো মতো পড়াবো তোমাদেরকে। কনসিস্টেন্সি টেস্ট, জি স্যার, জি এটা স্যার, এটা পড়ছি। পড়ছি। এটা পড়ছো, এটা আমি এই ক্লাসে আলোচনা করব না। সেটিং টাইম, জি পড়ছি স্যার, স্যার। এটাও পড়ছে স্যার। আচ্ছা তোমরা কি ফাইনাল সেটিং টাইম বের করা শিখছো? জি স্যার। গ্রাফ থেকে বের করা জি শিখছি। স্যার, গ্রাফ থেকে স্ট্রেট লাইনের স্লোপ আচ্ছা ফাইন, তাহলে তাহলে হবে, সমস্যা নাই। তারপরে টেস্ট ফর স্ট্রেংথ, আচ্ছা এটা ধরো 3 নাম্বার এক্সপেরিমেন্টাই মর্টারের যে স্ট্রেংথ বের করা, ওইটাও তো পড়ছো, এটাও নিয়ে আমরা আর কথা বলবো না। আচ্ছা এটা আবার আসছে, এটা আবার আসছে। তো সিমেন্টের গুরুত্বপূর্ণ টেস্ট যদি বলি এই কয়টাই, ঠিক আছে। তার ভিতরে ল্যাবরেটরি টেস্টে আমরা মানে ল্যাবে অলরেডি এই নিচের তিনটা করে ফেলেছি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর এক্সপেরিমেন্ট। তো তোমরা এই তিনটা এক্সপেরিমেন্ট নিয়ে আমি এই ক্লাসে কোনো কথা বলবো না। এই তিনটা এক্সপেরিমেন্ট তোমরা নিজেরা পড়ে নিবা। এখন নিজেরা কি কি পড়বা আমি একটু বলি। যেহেতু এটা থিওরি কোর্স, ল্যাবে যেরকম ম্যানুয়ালে ডিটেইল সবকিছু লেখা আছে, তোমাদের এত কিছু পড়া লাগবে না। তোমাদের এখান থেকে পড়তে হবে নর্মাল কনসিস্টেন্সি টেস্টের তোমরা প্রসিডিউরটা পড়বা, যে কিভাবে টেস্টটা করে, তারপরে তোমার টেস্টটা করতে কি কি অ্যাপারেটাস লাগে, মানে একটা বেসিক আইডিয়া রাখবা যেন পরীক্ষায় আসলে পারা যায়। তারপরে প্রত্যেকটার ক্যালকুলেশন, ডাটা টেবিল, আর যদি এখানে তোমার কোনো গ্রাফ থাকে সেই গ্রাফটা, অবশ্যই গ্রাফ আছে তিনটাতেই, গ্রাফটা সহ এটা পড়বা। আর এই টেস্টের সিগনিফিকেন্সটা কি, যে টেস্টটা কেন করতেছি, এই তিনটা জিনিস তোমরা এই তিনটা টেস্টের পড়ে ফেলবা। প্রসিডিউরটা মুখস্থ করা দরকার নাই, জাস্ট তোমরা মানে কিভাবে করে সেটা পড়বা। সিগনিফিকেন্স এটা তো অবশ্যই জানা উচিত, যে এই টেস্ট দিয়ে তুমি কি করবা এটা তোমাকে জানতে হবে। আর অবশ্যই ডাটা টেবিল এবং ক্যালকুলেশন খুব ভালো মতো দেখে ফেলবা এই তিনটা টেস্টের। এই তিনটা টেস্ট কিন্তু আমি পড়াবো না তোমাদেরকে ক্লাসে, আমার স্লাইডে কিছু জিনিস দেয়া থাকবে, তোমরা আমার স্লাইড ফলো করতে পারো। যদি স্লাইড ফলো না করে তোমরা যদি ল্যাব ম্যানুয়ালে কমফোর্টেবল ফিল করো যে ওখানে একবার পড়ে আসছো এটা দরকার নাই, তাহলে ল্যাব ম্যানুয়াল থেকে পড়ে নিবা, কোনো অসুবিধা নাই। এই তিনটা জিনিস যেন তোমাদের মাথায় থাকে, এই তিনটা জিনিস কিন্তু আমি এই ক্লাসে পড়াবো না, কিন্তু আমি তাও এখানে দিচ্ছি কেন, কারণ অবশ্যই তোমাদের এই টেস্টগুলো সম্পর্কে ধারণা থাকা উচিত। তোমরা সিমেন্ট চ্যাপ্টারটা পড়লা, সিমেন্টে কি কি টেস্ট আছে সেটাই যদি না জানো তাহলে এই চ্যাপ্টারের অপূর্ণতা রয়ে যাবে। এই তিনটা জিনিস নিজ দায়িত্বে পড়ে নিবা। আর
এই ফাইননেস আর সাউন্ডনেস নিয়ে আমি কথা বলবো, কারণ এটা তোমাদের ল্যাবে পড়ানো হয়নি। তো খুবই ইজি টেস্ট দেখো, ফাইননেস টেস্ট। ফাইননেস টেস্ট আমরা মানে মেইনলি সিমেন্টের সাইজটা বের করবো এই জায়গায়। আচ্ছা, ফার্স্ট এটা খুবই ইজি একটা টেস্ট। তোমরা সিভ অ্যানালাইসিস করছো না? এক্সপেরিমেন্ট নাম্বার 4-এ করছো, ডেফিনেটলি করছো। ওইখানে অনেকগুলো সিভ নিয়ে যেভাবে তোমরা সার্টেন অ্যামাউন্টে অ্যাগ্রিগেট নিয়ে টেস্ট করেছিলা, এখানে টেস্টটা ওটাই, কিন্তু এখানে আমরা সিমেন্ট নিব। আর এখানে আমরা অনেকগুলো সিভ নিব না, একটা সাইজের সিভ নিব, সেটা হচ্ছে 90 মাইক্রন সিভ। 90 মাইক্রন অথবা 90 মাইক্রোমিটারের সিভ, খুবই ছোট একটা সিভ। 100 গ্রাম সিমেন্ট নিয়ে আমরা টেস্টটা করা শুরু করব। যেমন আমি তোমাদের আগেই দেখাই দিই, এই হচ্ছে আমাদের 90 মাইক্রোমিটার সিভ অথবা 90 মাইক্রন সিভ, খুবই ছোট। সিমেন্টের পার্টিকেল তো এমনি ছোট, তুমি সিমেন্টের পার্টিকেল সাইজ বের করবা আর কি। 100 গ্রাম সিমেন্টটা নিয়ে এটার উপরে রাখবা, সিভের উপরে রেখে তুমি সিভিং করবা। আচ্ছা, এখানে সিভিং করার সময় তোমাদের ল্যাবে কিভাবে তোমরা সিভিং করছিলা ভিডিওতে, মেকানিক্যালি নাকি ম্যানুয়ালি? স্যার মেকানিক্যালি স্যার। মেকানিক্যালি করছো। এই জায়গায় কিন্তু মেকানিক্যালি করার কোনো দরকার নাই, কারণ একটা মাত্র সিভ, তুমি হাতে নাড়াচাড়া করলেই সিমেন্ট তো এমনি পাতলা, সে এমনি তোমার উড়ে যাবে, মানে এমনি হচ্ছে পাস করে চলে যাবে আর কি। তো দেখো সেকেন্ড পয়েন্ট, এজিটেট দ্য সিভ বাই স্ট্রিলিং এন্ড লিনিয়ার মুভমেন্টস আনটিল নো মোর ফাইন ম্যাটেরিয়ালস পাসেস থ্রু ইট। অর্থাৎ খুব ভালো মতো এটাকে শেক করতে হবে 100 গ্রাম সিমেন্ট নিয়ে। আচ্ছা, তোমার কাজ হচ্ছে কত দূর তোমার এটার উপরে রিটেইন করলো সেই মাসটা বের করা, অর্থাৎ R1 বের করা। ধরো তোমার 4 গ্রাম সিমেন্ট, প্রথমে তুমি 100 গ্রাম সিমেন্ট নিলা, নিয়ে এটাকে সিভিং করলা, 4 গ্রাম সিমেন্ট উপরে রিটেইন করলো, এই ওয়েটটা নেয়া কতটুকু রিটেইন করলো, এই 4 গ্রাম। তাহলে এখন R1 বের করতেছি আমরা। R1 সমান হচ্ছে 4/100, 100 মানে হচ্ছে টোটাল স্যাম্পল, এটাকে পার্সেন্টে নিলাম। তাহলে এই R1 এর ভ্যালু দিয়ে কি বুঝতেছো, যে 4% সিমেন্ট রিটেইন করছে। তোমার টেস্ট কিন্তু শেষ। কেমনে বুঝবা? আচ্ছা, এখানে পরে কিছু কথা লেখা আছে, একটু দেখো। এরপরে ধরো তুমি R1 বের করে ফেললা, এরপর তোমার সিভ, প্রথম সিভ হয়ে গেছে, তুমি এখন ম্যাটেরিয়াল গুলোকে ফালাই দিবা, পরিষ্কার করে ফেলবা। এবার আবার এই টেস্টটা রিপিট করতে হবে। রিপিট দ্য হোল প্রসিডিউর ইউজিং এ ফ্রেশ 100 গ্রাম সিমেন্ট। আবার তুমি 100 গ্রাম সিমেন্ট নিয়ে R2 বের করবা, একইভাবে তুমি টেস্টটা করবা, আবার R2 বের করবা। ধরো এবার R2 পেলা, আগের বার পেয়েছিলাম R1 মনে করো 4 গ্রাম, এখন ধরো পেলাম 5.5 গ্রাম। রেজাল্টে ভ্যারিয়েশন আসবে, কারণ কি বলতে পারবা? কারণ হচ্ছে সিমেন্ট খুবই পাউডার টাইপের, মানে সে তোমার ওয়েটে ভ্যারিয়েশন করে। এই ওয়েটের ভ্যারিয়েশনের কারণেই টেস্টটা কিন্তু 2 বার বা 3 বারও করা লাগতে পারে। আচ্ছা, তোমাকে একটা কথা বলা আছে এখানে, দেন ক্যালকুলেট R অ্যাজ দ্য মিন অফ R1 এন্ড R2। আচ্ছা, তোমাকে এখন এটা রেজাল্ট যখন বের করবা তখন এটার এভারেজ নিতে হবে। R সমান R1 প্লাস R2 বাই 2। এভারেজ রেজাল্ট নেওয়ার কারণটা হচ্ছে এই সিমেন্ট পার্টিকেলের অতিরিক্ত ফাইন, এই জন্য। আচ্ছা, আরেকটা কথা লেখা আছে, when the test results differ by more than 1%, carry out a third sieving and calculate the mean of the three values। আচ্ছা, R1 আর R2 এর মধ্যে ডিফারেন্স কত বলো তো? R1 পাইছো 4 গ্রাম আর R2 পাইছো হচ্ছে 5.5 গ্রাম, 1.5 গ্রাম। তাহলে যেটা কি তোমার একের থেকে বড় না? এই দেখো, একের থেকে বড়। যদি এই পার্থক্যটা একের থেকে বড় হয়, তাহলে তোমাকে এই একই জিনিস আরেকবার টেস্ট করতে হবে। অর্থাৎ তোমার এখানে যে অ্যান্সারটা বলছিলাম এটা কিন্তু ভুল, এটা তুমি কেটে দাও, এটা ভুল। যদি এই দুটোর পার্থক্য 1.5 আসে, তাহলে অ্যান্সার R3 আবার বের করবা। ধরো R3 পেলাম 5 গ্রাম, আবারও ভ্যারিয়েশন আসতে পারে, কারণ তোমার এক্স্যাক্টলি মিলবে না, সিমেন্ট যেহেতু অতিরিক্ত ফাইন। এই পার্থক্যটা বেশি হলে R3 আবার বের করবা, অর্থাৎ টেস্টটা আরেকবার করবা 100 গ্রাম স্যাম্পল নিয়ে। ফাইনাল অ্যান্সারটা হবে R সমান R1 R2 R3 বাই হচ্ছে 3। এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার।
দেখো বুঝো কিনা, এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। আর যদি এখানে পার্থক্য 1.5 এর কম আসতো তাহলে ফাইনাল অ্যান্সার হতো এই দুইটার অ্যাভারেজ। আচ্ছা এখন আমাকে বলো তো, আর এর ভ্যালু যত বেশি হবে ফাইননেস তত বেশি হবে নাকি কম হবে? আর জিনিসটা আসলে কি, কতটুকু ওয়েট রিটেইন করতেছে সেটাই কিন্তু। তাহলে বলো আর এর ভ্যালু বেশি হলে ফাইননেস বেশি হবে নাকি কম হলে ফাইননেস বেশি হবে? স্যার কম হইলে। কম হলে ফাইননেস বেশি হবে। অর্থাৎ এই টেস্টের একটা রেঞ্জ আছে যে ভ্যালু এত এর বেশি হইতে পারবে না, তাহলে তোমার কোর্স সিমেন্ট হয়ে যাবে, আর সেই ভ্যালুটা হচ্ছে 10%। এই টেস্টের রেজাল্ট যদি 10%-এর বেশি আসে তোমার সিমেন্ট স্যাম্পলটাকে ফেলাই দিতে হবে সিম্পলি। কারণ অতিরিক্ত কোর্স হলে কিন্তু কোনো ওয়ার্ক করবে না, কোনো ধরনের তোমার ওটা আইডিয়াল কন্ডিশনে যাবে না। আর তোমাদের সিমেন্ট কখনোই 10%-এর উপরে আসবে না ফাইননেস, কারণ সিমেন্ট ওই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট সবসময় মোটামুটি 5-এর মধ্যেই থাকে। তার মানে টেস্ট রেজাল্ট 10-এর উপরে আসলে ওই সিমেন্ট স্যাম্পল বাদ, অতিরিক্ত কোর্সের কারণে। এই কথাগুলো এখানে লেখা আছে, যেমন রেজাল্ট কিভাবে রিপোর্টিং করতে হয় এই কোডে বলা আছে নিয়ারেস্ট পয়েন্ট 1%-এ। আর এই ফর ওপিসি দ্য রেসিডিউ মাস্ট নট এক্সিড 10%, 10%-এর বেশি আসবে না। তো ফাইননেস টেস্ট খুবই ইজি, একটা সিভ করবা কতটুকু রিটেন করতেছে, আর 100 গ্রাম স্যাম্পলটা নিয়ে কাজটা করতে হয়। তো তোমরা এই সিভের নাম্বারটা মনে রাখবা, আর তোমাদের স্যাম্পল কতটুকু নিতে হয়, এগুলো রাউন্ডিং কতটুকু হতে হয়, এগুলো মুখস্থ করবা, আর বাকিটা জাস্ট বুঝে বুঝে লিখে দিবা। তাহলে ফাইননেস টেস্ট আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা সাউন্ডনেস টেস্ট নিয়ে কথা বলবো। তার আগে আমাকে বলো, সাউন্ডনেস নিয়ে অনেকবার তোমাদের আমি বলছি, এখন বলো সাউন্ডনেস কাকে বলে? স্যার সিমেন্টের কনক্রিটের যে স্যার ভলিউমেট্রিক চেঞ্জ হয়। তার মানে এখানে আমরা ভলিউমেট্রিক কোনো চেঞ্জ এই জিনিসটাই বের করার চেষ্টা করব এই টেস্টে, জাস্ট এতটুকু বুঝলেই হবে। আচ্ছা তোমাদের এই টেস্টটা করার আগে, এই টেস্টটাকে তুমি সিমেন্ট স্যাম্পল দিয়ে সরাসরি করতে পারবা না, শুরুতে তোমাকে একটা টেস্ট করতে হবে। সেই টেস্টটার নাম কি বলতে পারবা? এই টেস্টটা করার আগে একটা টেস্ট তোমাদের করতে হবে শুরুতে, এবং এটা আমি জিজ্ঞেস করলাম তোমাদের এই জন্যই কারণ এটা তোমরা পড়ছো। স্যার কনসিস্টেন্সি টেস্ট করতে হয় আগে। কনসিস্টেন্সি টেস্টটা করতে হবে। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, কনসিস্টেন্সি টেস্টে সিগনিফিকেন্সে লেখা ছিল, দুইটা সিগনিফিকেন্স ছিল তার। একটা ছিল কনসিস্টেন্সির পরিমাণ পানি দিয়ে ফার্স্টে, মানে তোমার সিমেন্টের সাউন্ডনেস টেস্ট করার জন্য এবং ইনিশিয়াল সেটিং টাইম টেস্ট করার জন্য অবশ্যই এক্সপেরিমেন্ট 1 অর্থাৎ তোমার কনসিস্টেন্সি টেস্টটা করতে হয়। যেমন তোমরা যখন ইনিশিয়াল সেটিং টাইম বের করছিলা, তোমাদের কি কি ওই নরমাল কনসিস্টেন্সির পরিমাণ পানি দিতে হয়েছে না? প্রথমে পানি দিতে হয়েছে, তার মানে তোমার সিমেন্টের নরমাল কনসিস্টেন্সি আগে বের করতে হবে, ওই পরিমাণ পানি তোমাকে অ্যাড করে এই টেস্টে আসতে হবে, না হলে তুমি সাউন্ডনেস টেস্ট করতে পারবে না। তাহলে সিগনিফিকেন্স গুলা কিন্তু কিছুটা আমি যেগুলা পারতেছি তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। যেমন আচ্ছা আমি এখন টেস্টে চলে যাই। দেখো সাউন্ডনেস অফ সিমেন্ট টেস্ট, এটা বের করা হয় লি চ্যাটলিয়ার মেথড দিয়ে। লি চ্যাটলিয়ার নামক একজন আছে, ওনার একটা মেথড আছে, ওই মেথডটা দিয়ে আমরা সাউন্ডনেস টেস্ট করব। তো এই হলো তোমার লি চ্যাটলিয়ারের অ্যাপারেটাস, এই হলো তোমার একটা মোল্ড, এই হলো গ্লাস প্লেট, আর এটা হচ্ছে একটা ওয়েট, আর একটা স্কেল লাগে, স্কেল দিয়ে হচ্ছে মেজার করতে হয় আর কি। এই কয়টা জিনিস দিয়ে এই টেস্টটা করা হয়। এই টেস্টটাও খুবই ইজি। দেখো আমরা কিভাবে ভলিউমের চেঞ্জটা বের করে ফেলবো। এখানে একটা লাইন বাদ গেছে, তোমরা এটা একটু অ্যাড করে নিও। এইখানে হবে 200 গ্রাম সিমেন্টটা নিয়ে টেস্টটা শুরু করতে হবে। 200 গ্রাম স্যাম্পল সিমেন্ট নিবা, আর পানি নিবা কতটুকু বলো তো? একটা সিমেন্ট পেস্ট তোমাকে বানাতে হবে টেস্টটা করার আগে, কনসিস্টেন্সি পরিমাণ আর কি। কনসিস্টেন্সি পরিমাণ। তো তোমরা এক্সপেরিমেন্ট 1-এ কনসিস্টেন্সি কিরকম পাইছো? স্যার 28.5। আচ্ছা কোনো একটা গ্রুপ ধরো 28.5 পাইছে, মানে 22 থেকে 30-এর মধ্যে পাবে, সাধারণত এরকমই ভ্যালু আসে 30-এর কাছাকাছি। তো এই ধরো 28.5 পরিমাণ পানি এটার মধ্যে মিশিয়ে এটাকে স্ট্যান্ডার্ড ওয়েটনেস কন্ডিশনে নিয়ে যাবে। এরপরে এই সিমেন্ট পেস্টটাকে এই মোল্ডের ভিতরে
ভরবে, ঠিক আছে? এই মোল্ডের ভিতরে ভরবে। এই লাইনটা লেখা নাই, এই লাইনটা একটু তোমরা অ্যাড করে নিও। 200 গ্রাম সিমেন্ট নিতে হবে, কনসিস্টেন্সি পরিমাণ পানি অ্যাড করতে হবে, করে একটা সিমেন্ট পেস্ট বানাতে হবে, এটাকে এরপরে এই মোল্ডে ভরতে হবে সিমেন্ট পেস্টটাকে। আচ্ছা, এরপরে cover the mold with another piece of glass sheet. Place a small weight on this covering glass sheet and immediately submerge the whole assembly in water at a temperature of 27 plus minus 2 and keep it for 24 hours. অর্থাৎ সিমেন্ট পেস্টটাকে এটার মধ্যে ভরবা, ভরার পরে এই গ্লাস প্লেটটা দিয়ে ঢাকা দিবা। এটাকে সিম্পলি গ্লাস প্লেটটাকে এটার উপরে রাখবা, তাহলে এটা ঢেকে গেল। আর এই গ্লাস প্লেটের উপরে থাকবে এই ওয়েটটা। এই টোটাল জিনিসটাকে নিয়ে তুমি একটা ওয়াটার বাথ আছে সেখানে রেখে দিতে হবে। এখানে টেম্পারেচার মেনটেন করার জন্য ওয়াটার বাথ ইউজ করা হয়। এই ওয়াটার বাথের টেম্পারেচার ইজিলি মেনটেন করা যাবে। এই 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 24 ঘন্টার জন্য রেখে দিতে হবে এই অ্যাসেম্বলিটাকে পুরোটা। রেখে দেওয়ার পরে তোমার এই অ্যাসেম্বলিটাকে রেখে দিবা 24 ঘন্টা। 24 ঘন্টা পরে তুমি এসে একটা স্কেল দিয়ে দেখো, আমি দাগাচ্ছি, এই ডাইমেনশনটা মেজার করবা, যেটাকে আমরা বলতেছি D1, এবং এটাকে 0.5 মিলিমিটারে রাউন্ডিং করতে হবে নিয়ারেস্ট। অ্যাসেম্বলি থেকে এটাকে বের করে জাস্ট এই ডাইমেনশনটা নিবা 24 ঘন্টা পানিতে ডুবাই রাখার পরে আর কি। এবার আবার মোল্ডটাকে নিয়ে আবার ওইটাকে ওয়াটারে সাবমার্জ করতে হবে, কিন্তু এবার টেম্পারেচার আমরা কিসে নিব দেখো, ব্রিং দ্য ওয়াটার টু বয়লিং পয়েন্ট। এবার আমরা বয়লিং পয়েন্টে নিয়ে যাব ওয়াটারটাকে 25 থেকে 30 মিনিটের মধ্যে, এবং এটাকে 3 ঘন্টা ধরে বয়লিং টেম্পারেচারে রাখবো। এই পুরো জিনিসটাকেই প্রথম মাপটা নেয়ার পরে, D1টা নেয়ার পরে বয়লিং টেম্পারেচারে 3 ঘন্টা রাখলাম। এরপর এটাকে আমরা ঠান্ডা করলাম এবং আবার একটা ডাইমেনশন নিলাম, যেটাকে বললাম এই ডাইমেনশনটা নিলাম আর কি, এটাকে আমরা বললাম D2। অর্থাৎ প্রথমে D1 যখন নিছো তখন টেম্পারেচার ছিল এইটা, পরে এই জিনিসটাকে আবারও বের করে এটাকে বয়লিং টেম্পারেচারে নিয়ে তারপরে ঠান্ডা করে যে রিডিং পাইছো সেটা হচ্ছে D2। তাহলে এই D1 আর D2-র যে পার্থক্য সেটাই হচ্ছে তোমার কতটুকু ভলিউম চেঞ্জ আসলো সেইটা। D1 and D2 represents the soundness of cement। এই দুইটার পার্থক্য। তো এই দুইটার পার্থক্য বেশি হলে ভালো হবে নাকি কম হলে ভালো হবে বলো তো? কম হলে ভালো হবে। কম হলে ভালো হবে। তাহলে তোমাদের একটা লিমিট দেয়া আছে, এটার ক্ষেত্রেও 10, অবশ্যই 10 মিলিমিটারের বেশি যাবে না। তোমার টেস্ট রেজাল্ট যদি 10 মিলিমিটারের বেশি থাকে তোমাকে বুঝে নিতে হবে এই সিমেন্টের সাউন্ড এটা আনসাউন্ড হয়ে যাবে। অর্থাৎ তুমি টেস্ট করে আগেই তুমি ডিসিশন নিবা যে সিমেন্টের কি অবস্থা। যদি 10 মিলিমিটার অতিরিক্ত আসে তাহলে এটা বুঝবা যে হার্ডেনিং এর সময় এটাতে ভলিউমেট্রিক ফিউজ চেঞ্জ আসবে, সো এই সিমেন্ট আর ব্যবহার করা যাবে না। যদি 10-এর নিচে থাকে তাহলে বুঝতে হবে তোমার সিমেন্টটা মোটামুটি সাউন্ড থাকবে। এই ভ্যালুটা যত কম তত আমাদের জন্য বেটার। তো এই সাউন্ডনেস এবং ফাইননেস এটা তোমাদের ল্যাবে করানো হয় না, কিন্তু ইম্পর্টেন্ট, আবার খুবই ইজি। দেখো মানে টেস্ট গুলা কিন্তু মানে জাস্ট দুইটা জিনিস বিয়োগ করতেছো বা সিভ করলে অ্যান্সার চলে আসতেছে। আচ্ছা, আমার এই স্লাইডেও এই নরমাল কনসিস্টেন্সির প্রসিডিউর এগুলো আছে, বাট আমি তোমাদের বলবো যেহেতু তোমরা ল্যাবে পড়ছো এখানেও তোমরা একবার রিডিং করে রাখতে পারো, এখানেও একই জিনিস আমি ছোট করে লেখার চেষ্টা করছি। তোমরা তোমাদের ল্যাব ম্যানুয়াল থেকে সিগনিফিকেন্স, প্রসিডিউর, ক্যালকুলেশন, গ্রাফ এই জিনিসগুলো একটু ডিটেল পড়ে নিও। এখানে মনে হয় এটা হলো তোমাদের নরমাল কনসিস্টেন্সি টেস্ট, আর এটা হলো তোমাদের টেস্ট অফ স্ট্রেংথ, মানে মর্টারের যে স্ট্রেংথ বের করে সেটা। আর আমার স্লাইডে সেটিং টাইম নিয়ে কিছু লেখা নাই, তো সেটিং টাইমটাও তোমরা অবশ্যই ম্যানুয়াল থেকে পড়ে নিবে। অর্থাৎ 1, 2 এবং 3 নম্বর এক্সপেরিমেন্টের ক্যালকুলেশন, সিগনিফিকেন্স, প্রসিডিউর, এই তিনটা জিনিস তোমরা তোমাদের মতো পড়ে নিও। আর এখানেও আছে টুকটাক, এটাও দেখতে পারো আর কি। তো আমাদের সিমেন্ট চ্যাপ্টারটা শেষ, ঠিক আছে? তো এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা অনেক কিছু পড়লাম।
আমাদের প্রত্যেকটা কনসেপ্ট কনক্রিট চ্যাপ্টারে টুকটাক কিছু জিনিস কাজে লাগবে। তো তোমরা এটার উপরে কুইজও দিছো। আমরা নেক্সট দিন আমাদের কনক্রিট চ্যাপ্টারটা শুরু করব। আর হলো তোমাদের